আমি প্রেম করে বিয়া করবো এই মোবাইল আমার সাক্ষী হইব কইয়া দিলাম যা তোরা মজিদ বলত হইলেও মজায় আছে কাম কাজের কোনো টেনশন নেই শোনো ওর বাপ শুক্কুর মেম্বার কম মানুষে তো ঠকায় নাই মহাজনী 2 নাম্বারই আর কর্জ এগুলা কইরা ওর বাপ যা কামাইছে মজিদ সারাটা জীবন ওর পায়ের উপর পা তুলা খাইতে পারবো তবে কই দিলাম আরামে কইলাম আরাম নাই তার উপর শুনছি আব্বাও নাকি তার কাছ থেকে কিছু টাকা কর্জ করছে কই বাবাই মাটা কই আরে বাড়ি ঢুকতে তো গোলা পিছনে লাগছে শোনো আমি না আমি এমনে এমনে তোমার পোলার এই কথাগুলো কই না ওর ভালো লেগেই কই নইলে ও কি আমার দুশমন আরে ওই তো পোলাপান মানুষ পোলাপান আরে কারে পোলাপান কইতাছো তোমার পোলার বয়স কম হইছে মনে করছো আমি না মনে কইরা দেখো তোমার পোলার বয়স কিন্তু কম হয় নাই এই যে পুপ পাড়ায় আগুন লাগছিল এর পরের শনিময় ওর জন্ম হ্যাঁ হ্যাঁ তাই কি কোন তাহলে তোর বছর 27 বছর হইতে চললো হ্যাঁ এখনো যদি ওই আল চালানি ওই ধান বুননি না শিখে তা শিখবো কবে আপনার পোলা শরীরে প্যাক মাইতে হয় খেত খামারি কাম করতে পারবো না সাশার পোলা গায়ে প্যাক লাগাইতে চায় না 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 ওরে তো কাইলি ডাক্তারের কাছে পাঠাইতে হইব আপনার পোলা শহরে যাইব শহর থেকে মেলা টাকা কামাই নিয়ে এসে এখানে একটা দোতলা দালান তুলবো এখানে হ্যাঁ দালান তুলবো হ্যাঁ পাক্কা তাও আবার দোতলা শহরে নাকি টাকা উড়ে কি কইলা শহরে টাকা উড়ে উড়াইতাছি টাকা এই মামুন মামুন না আর দূর কারে বিশ্রান হ্যাঁ তো বাড়িতে নাই ও বাড়িতে নাই আই চাইবো তো তখনই বুঝামু নে ওরে হ্যাঁ তখনই ধরুন ঠাইছা ওরে টাকা উঠতাছে ও যে বছরে টাকা দরকার টাকা আল্লাহ জানে কপালে আজকে কি আছে চলো আল্লাহ দেখ শোনা কি হবে না আজকাল রাইতের বেলা ভোগের আসা শুরু হয়েছে বালাইসা আপনি বই দিয়ে কিছু রাখেন আরে আল্লাহ রে কি সর্বনাশ হইল রে কি যাবে না আরে হইছেটা কি এই মামু আরে আরে কারে কি আরে সালাম করবে কেন কি হইছে আরে কি সালাম করে কেন আপনি দেখেন না আপনার পোলা বিয়া করে বউ হয়ে বাড়িতে আইছে কত বড় লায়ক হইছে বলে আমার ও আল্লাহ গো এখন আমার কি হইব গো বড় আশ্চর্যের কথা যেটা হবে না আর কি হইব তোমার পোলায় যখন বিয়া করছে তখন তোমার পোলার বউ তোমার বৌমা এই সহজ কথা তোমার মাথায় ঢুকতেছে না আমার কত শখ আছিল আরে থো তোমার শখ একদিনে পোলা একটা কামের মতো কাম করছে হ্যাঁ আরে পোলার বিয়া হইলো তাই বাপের একটা পয়সাও খরচা হইলো না হ্যাঁ হাই হাই বাদাই মা হাই মামুন হ্যাঁ তোর লোকে মায়া দিল কে হ্যাঁ ও ইমান চাচার মাইয়া সাদিয়া ও ভুলে গেছে আরেকবার কই ওইতাছি ইমাম আব্বার মাইয়া সাদিয়া অহন দেখুন কেমনে ও ঘরে বয়া থাকে খালের লেগে যাও বৌমারে ঘরে তোলো যাও 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 আয় লো বউ লো আ কত শখ আছিল গায়ের পথে ছেড়ে নতুন শহরে অজানার মাঝে স্বপ্ন বুনি অন্তরে রুমঝুরুম ঝুরুম কাজটা আমরা কি ঠিক করলাম সাদিয়া এই যে এভাবে হুট করে ঢাকা শহরে চলে এলাম আমি আছি না আমরা দুইজন একলগে কাম করি একলগে কাম করে সংসার চালাম তুমি চিন্তা করো না পথে কোনো সমস্যা নেই তো না সালমা আরে ও সালমা কই গেলা আরে দেখা যাও কার আইছে মামুন তুমি খুব ভালো দিন আইছো আমার মনে হইতাছে তোমার কপালটা খুব ভালো আছে কে ফরিদ ভাই এই কথা কইলা কে আরে শুনো আমি যে গ্যারেজে কাম করি সেই মালিকে আরেকটা নতুন সিএনজি কিনবো আর সেই সিএনজি একটা ড্রাইভার লাগবো না তো সেই ড্রাইভারই তুমি হইবা কাইলি তোমার লয়ে যাবো সিএনজি ট্রেনিং শিখাইতে পরে দেখি সিএনজি চালানোর কামটা তোমার যে করান যায় কিনা তোমরা অনেক দূর থেকে আইছো আগে কও কেমন আছো ভালো আছি ভাবি আপনি ভালো ভালো ভাই দেখেন
আমার যদি কোনো কামে টামে লাগানো যায়, মানে ওই গার্মেন্টসে। এই কি কও তুমি? তুমি গার্মেন্টসে কাম করবা? অনেকেই তো করে। আরে হেড হইল গিয়া সালমা বেগমের ডিপার্টমেন্ট, হ্যাঁ জাপটায় ধরো তাইলে তো হয়। ওই না যে তোমার আক্কেল বুদ্ধি নাই। কেন আমি আবার নতুন করে কি করলাম? এই যে ওরা কত দূর থেকে আইছে, কই ওর ভিতরে নিয়ে যাবা, নাস্তা খাওয়াইবা, তারপরে গার্মেন্টসে না কই কাম দিবা হেডে পরে দেখা যাবে। তুমি তো ঠিক কথাই কইছো। আরে আগে ঘরে চলো তো। এই আয় তাড়াতাড়ি। কাম জানলে কোনো কিছুই কঠিন লাগে না। হাও সাদিয়া ঠিক কইছো, কিন্তু কয়দিন যাবত না আমার গ্রামের কথা খুব মনে পড়তেছে। ইস, আর রোজগারটা যদি গ্রামে থেকেই করতে পারতাম। দিনে রুম ঝুরুম ঝুরুম ও হো হো ও হো কি মাউন মিয়া কত দিলা? আপনি যত চাইছিলেন। এটা তো শুরু দিকের কথা। সব বিষয় কি আমি আগের মতো হইব? তোমার তো গাড়ি চালানো শিখাইলাম, এটা হিসাব কাটা দিব। দাও আর 300 দাও। ভাই আরো 300 টাকা। দূর মিয়া, প্রথমে যদি এত লাভ করবার চাও তাহলে গাড়ি কিনে চালাও। দাও আর 300 দাও। ভাই বিশ্বাস করেন, এই 300 টাকা দিলে আমার কাছে আর কিচ্ছু থাকবে না। কি হইল? এখানে একা একা বসে আছো, মন খারাপ? মন তো একটু খারাপ হইবই। আজ কতদিন হয়ে গেছে বাপ মারে দেখি। কালকে রাতেই না কথা কইলা। আর ঢাকায় থাকতে হইলে একটু অভ্যাস করুন লাগবে গো। সারা জীবন কি এমনিই থাকতে হইব সাদিয়া? বাপ মার কাছে থেকে কাম কাজ করন যায় না? সেই সুযোগ তো আসিল না। তুমি তো শিক্ষিত মানুষ, দেশে থাইকা নিজের জমি চাষ করতে পারবা না, কিন্তু ঢাকায় আইসা ঠিকই অন্য সিনজি ড্রাইভার দিতে পারবা। মজা লইতেছ না আমার লগে? হ্যাঁ মজা তো লই ভাই, বলদের মতো কাজ করছি না, মজা লইবা না? সব ঠিক হয়ে যাবে। মাউন ভাই কি হয়েছে? এই সিএনজি চালানোর কাম আমার দিয়ে হইব না ভাই। যা কামাই সব তো মহাজনই লয়ে যায়। কি লাভ খাও? ঢাকা শহরে মেলা খরচের মধ্যে টিকে থাকতে হইলে কিছু না কিছু করাই লাগবে। চাইলেই তোর মনে মতো কাম কাজ করা যায় না। যা পাইছো করতে থাকো, নাহলে তো ওই গ্রামে গিয়া ওই হাল চাষি করতে হইব। দূর, গ্রামের হাল চাষ করা এসে অনেক ভালো। ওখানে যা চাষ করবো নিজের জমিতে চাষ করবো, যদি লাভ হয় নিজের লাভ, লস হইলে নিজের লস। কারো কাছে কৈফিয়ত দিতে হইব না। আর কতদিন হয়েছে বাপ মার একটু দেই না। ওখানে থাকলে তো সবাই একলগে থাকতে পারতাম। খুব একটা ভুল কও নাই। আমার বাপে গ্রামের সব জমা জমি বিক্রি করে আইসা ঢাকা শহর চলে আসছে, নিজেও ফাঁসছে আমাগরেও ফাঁসাইছে। এখন এই সিএনজি চালাই আমাকে দিন চালাইতে। আমার দিয়ে সিএনজি চালানো হইব না ভাই, আমার নিজের ভাগ্য নিজেরই বদলাইতে হইব।
ব্যাপার? আইসা এমন হয়ে পড়লা যে? এই কত কমাকে? আচ্ছা কত টাকা কামাইলা? কত আর কামাবো? যা কামাই সব তো মহাজনের পকেটেই চলে যায়। শুনো, আমগো আর ঢাকা থাকুনের কাম নাই। এখানে আর থাকুন না, গার্মেন্টসে আর চাকরি করুন না। এখানকার মানুষগুলো না ভালো না। তাই কি করবো? গ্যারামে চলে যান। গ্রামে? হ্যাঁ, গ্যারামে। গ্রামে যাই কি করবো? চাষাবাদ করুন। চাষাবাদ করবো? ওই দিন ভাবিকে বাড়িতে টিভিতে দেখলাম কেমনি অল্প জমিতে সুষমসার ব্যবহারের পর একটা সংসার কেমনি সুন্দর মতো চলে যেতে পারে। 3 বিঘা জমিতে সুষমসার ব্যবহার করলে অনেক ফলন হয়। তাইলে কি আমরা ঢাকা এসে ভুল করলাম? আব্বা আসলে ঠিকই কইতো, আমি আসলেই একটা বাদের মা। চলো বউ, আমরা গ্রামে ফিরে যাই। যাও মিয়া যাও, খুব বড় সাহস দেয়লা। যাউন কইতে হয় না, কও আসি। ভাই আমার জন্য দোয়া করেন। আপনি যা করলেন নিজের আপন ভাই বলে এতটা কষ্ট না। ভাবি আসি, ভালো থাকো। আসি। আচ্ছা সাবধান যাই গেলাম। যাবে না, কতদিন হইল না। আরে আমার আদাইন বাটার গলা না। মামুন হ্যাঁ কই থেকে আর কালকে তো অনেক মোবাইলে কথা হইলো। মনে হইল। আরে হ মামুনেরই গলা। আমার বলো বলো। আমার মামুনি আইছে। বাজার 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 তুমি আইছো বাজার বাজার আমার বাজার। আরে কান দোকে দেখো, দোকে আরো মানুষ আছে। বৌমা তুমি আইছো, আমার বৌমা। আসো আসো। আসি তো ভালো। হ্যাঁ হইছে হইছে বৌমা, হইছে হইছে হইছে। আম্মা তুমি কি মনে করছিলা আমি শহরে থাইকা যাবো? তাইলে আব্বা ওখানে তোমার মতো করে কেউ আমরা বাদাইমা কয় না। শুনছো তোমারই বাদাই মত বলে কি কয়? আব্বা আপনার পোলা আর শহরে যাব না, এইখানে থাইকাই আপনার জমিতে চাষাবাদ করব। সবই তো বুঝলাম রে মা, জমি যা ছিল তাও তো পুরা নাই। কি করছেন জমি? আপনি কি বেচে দিছেন? কার কাছে বেচছেন? কখন বেচছেন? গেল বছর তোর মায়ের ওই চিকিৎসার লেগা টাকার ব্যবস্থা করতে না পাইরা আমাকে ওই তালতলার জমিটা বান্ধা থইছি। জমি বন্ধক রাখছেন? কার কাছে? ওই যে ওই শুক্কুর মেম্বারের কাছে। ইয়া আল্লাহ, আপনি এটা কি করলেন? এ জাইনা শুনে শিয়াল একজন মুরগি রাখতে দিছেন? কি করবো কও, তখন তো আমার কোনো মাথা ঠিক আছিল না। তোমরা তোমরা আমাকে মাফ করে দাও। এটা আপনি কি করেন আব্বা? আম্মা বাইসা আছে এটাই তো বড় কথা। আমার হাতের এই 2 বালা এখন কাজে আসবে। আব্বা এই বালা 2টা দিয়া জমি ছাড়ান যাইব না? বৌমা তুমি এটা কি কও? তোমার নিজের হাতের বালা বেচে দিবা? আম্মা স্বামীর বিপদের সময় যদি নিজের গয়নাই কাজে না আসে, সেই গয়নার কি দাম? মামু শুনছস, তুই তো জীবনে কোনোদিন কাজের মতো করে কাজ করতে পারস নাই। এরপরে তুই যদি বালা 2 গুণ বানায় দিতে না পারস, তাইলে তাইলে তুই আমার ফলাই না। এই না দলিল, তোমার দলিল তুমি নিবা না তো কে নিব কও? এইটা তো এতদিন আমার কাছে আমানত হিসাবে ছিল। বাসাইলে মেম্বার সাহেব, গয়না না দিতে পারলে তো আরো দেরি হয়ে যেত। আমি তাইলে কালকের থেকেই জমিতে কাজ শুরু করি। বোঝে না রে, বোঝে না। তোমার জমিতে তুমি চাষ করবো না তো কে চাষ করবো? আমার লোকজনকে চাষ করবো। তবে চাষ তুমি করবা আরো 2 বছর পর থেকে। আরো 2 বছর পর মানে কি আর কমো আজিয়া, এই মহাজনী ব্যবসাটা করতে আমারও পছন্দ হয় না। কাছের মানুষের কষ্টের কথা শুনতে হয়। তোমারও টাকার প্রয়োজন ছিল, আমি তোমার টাকা ধার দিচ্ছি, তুমি জমি বন্ধক রাখছো। তবে সেই সঙ্গে কিন্তু একটা চুক্তিপত্র হয়েছে। সেই চুক্তিপত্রে লেখা ছিল যে তুমি টাকা দিতে যদি বিলম্ব করো, তাহলে আমি আরো 2 বছর সেই জমি চাষ কইরা আমারটা পোষায়। এইটা কি কম, এই সামান্য দেরির লেগে আরো 2 বছর?
আমারও কি আটকে রাখতে মন চায়, হ্যাঁ, কিন্তু চুক্তি তো চুক্তি, নাকি মানো না? তাহলে মসজিদে রাখি, ঘরে ওই চুক্তিপত্র আছে, আইনা দেখা। কি সাবাব ফোন করে বসে আছো কেন? বাবজান রে, আমরা তো মনে শেষ হয়ে গেলাম। কেন, কি হয়েছে? শুক্র মেম্বারে কয় টাকা দিতে দেরি করছি, চুক্তিতে নাকি লেখা আছে টাকা দিতে দেরি হলে ওটা 2 বছর জমি চাষ করে ওটা বসে নেব। কি কোন আব্বা? চুক্তিতে নাকি এইরকমই লেখা আছে, এই যে গয়না দিয়া দলিল আনছি, কিন্তু চুক্তিতে নাকি লেখা আছে যে ওই 2 বছর ওরা চাষ করবো। এখন 2 বছর আমরা কি না খেয়ে থাকবো? আব্বা দলিল তো ফেরত দিয়ে দিছে, তাহলে আবার চুক্তি কিসের? বাবারে, তখন তো মাথা ঠিক আছিল না। তোর মায়ের চিকিৎসার জন্য এই জমির দলিল বন্ধক রেখা কাছ থেকে টাকা আনছিলাম, তখন কিসে কিসে টিপ সই দিছি, ঠিক দিছি, কিছুই তো মনে নাই। বুঝছি, ওই চালবাজি চুক্তি সব সর্বনাশের মূল। কৌশল করে তোমার দিয়ে টিপসই নেওয়াইছে। কি হইব? রাহেলা, আমার শ্বশুরের জমিটা না শুক্র মেম্বারের কাছে বন্ধক আছে। পুয়া চুক্তি কইরা 2 নাম্বারই দলিল করে আটকে রাখছে রে। কস কি? হ্যাঁ তো লোক বালা না। হ্যাঁ, কি করবো কিছুই বুঝতে পারতেছি না, কেমনে যে জমিটা ছাড়াই। হায় রে, কি একটা ঝামেলায় পড়লি। এখন দেখ না, এই জমি ছাড়াইতে গিয়া কত ঝামেলা হইতাছে। 2 নাম্বারই চুক্তি সই করায়া জমিটা কেমনে আটকে রাখছে। ও এইবার বুঝতে পারছি, ওই চুক্তি যত নষ্টের মূল। আচ্ছা শোন, তুই কোনো চিন্তা করিস না, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আরে শুক্র মেম্বারের একটা বলদ পোলা আছে না, ওই যে মজিদ ভাই। হ্যাঁ, হেতে এমনি আমার পিছে পিছে ঘুরে। এমনি তো ঘুরেই, এখন তারে আরো ঘুরানো। ওর বল দামিরে কাজে লাগাই তোর শ্বশুরের চুক্তিপত্রটা আমি তোর আয়না দিতে পারো। বুঝতে হবে এটা রাহেলা, ঠিক আছে? আর শোন, ও হইছে দিনটা 24 ঘন্টা মানে কল দিত, তারপর দেখা করতে চাইতো। আজকে আমি ওর কল দিব, কালকে ওর চুক্তিপত্রের কথা বলবো কয়া, তারপরে আমি চুক্তিপত্র আইনা তোরে আমি নিশ্চিন্ত করতেছি। তুই চিন্তা করিস না, তুই চাচারে নিশ্চিন্ত থাকতে কর, ঠিক আছে? ওরে এমন মিস কল দিবি তোর কল পাইয়া আনন্দে পাগলা ঘন্টির মতো ঘুরতে ঘুরতে চুক্তিপত্র নিয়ে আইস। এইটাই, তুই একটা চিন্তা করিস না তো। বলতে আমার ফোন পাইলে কি যে করবো। কেন কম আব্বা? হ্যালো, কে মজিদ ভাই? রাহেলা, তুমি আবার আরে রাখেন রাখেন মজিদ ভাই, এত উত্তেজিত হইেন না, আপনার তো সিস্টেম হ্যাং হয়ে যাইব। হ্যাঁ, না না না, ঠিক আছে। আসলে কতদিন আপনাকে কথা হয় না, দেখা হয় না, এই জন্য ভাবলাম একটা ফোন করি। কি কইলা রাহেলা তুমি? এটা কি কইলা? আরেকবার কইবা, আমার তো মনটা আমাদের কেমন লাগতেছে। তুমি আমার দেখতে চাও? আমি অহনই আইতাছি। আরে আমি না তোমার সাথে দেখা করার জন্য কতবার তোমার রিকোয়েস্ট করছি, তুমিই তো শুনো না। রাখেন রাখেন মজিদ ভাই, আপনি না কিছু পাগলামি যে করেন না। তাহলে আমি কি করুম কল? তুমি কইয়া দাও, সেইটা করুন। আমরা ফোনে কথা কই, আর যখন সুযোগ হবে তখন আমরা দেখা। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাই। তুমি তো আমার শাহরুখ খান। কি কইলা আর কোন? শাহরুখ খান। শুনো, সাদিয়া শ্বশুর আছে না, ও একটা জমি তোমার বাপের কাছে বন্ধক রাখছে না? আছে তো, আমি জানি। ওই জমির দলিলটা তোমার আমার কাছে আইনা দিতে হইব। মানে আমি চাই ওই জমিটা যেন তোমার নামে হয়ে যায়। কি কইলা? আব্বার কাছে দলিল থাকে, এইটা তুমি পারো না? কেন তুমি না কইলা তুমি আমার লেগে জান দিতে পারবা, তুমি আমার লেগে সব করতে পারবা, একটা দলিল আনতে পারবা না? তুমি না আমার হিরো, পারবা না এটুকু আমার জন্য করতে? তুমি না আমার শাহরুখ, তুমি আমার ঋতিক, তুমি পারবা না এটা করতে?
এটাই তো আমি হচ্ছে হিরো হিরোরা সব পারে সামান্য একটা দলিল পারবে না সেটাই আমি পারো হ্যাঁ তুমি ওই বকুলতলায় যে খাড়াও অহনই হিরোর মতো দলিলটা নিয়ে আসা তোমার হাতে দেবো তাড়াতাড়ি দাও আমি আমি আসছি ঠিক আছে তুমি যাও হ্যাঁ আচ্ছা হ্যালো রাহেলা হ্যাঁ কোন কিছু করতে পারলি তুই কোস কি রাহেলা বেগম একটা কামে আদি স্যারের কাম হইব না এটা কোনো কথা হইলো কি হয়েছে একটু খুইলা কো না 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 আইজ না আগে পুরো ঘটনা শেষ হোক তারপরে কম কি ব্যাপার মজিদ ভাই জমির দলিল কই এইটা তো কিসের চুক্তি আজিজ সাহেবের নামে তো আমি এইটাই পাইলাম এইটা ছাড়া তো আর কোনো কাগজপত্র আমি কিছুই পাই নাই ও এইটাই তাইলে সেই চুক্তিপত্র এইটা দিয়েই তাইলে সাদিয়া জমি ফাঁসাইছে ভালো হয়েছে সাদিয়ারা ফাঁসছে এটা হচ্ছে আমার বাপের চুক্তি কাঁঠালের আটার মতো যারে ধরে আরে ছাড়ে না এই তুমি কও না তুমি খুশি না আরে তো খুশি হইতাম যদি এই গাছ দিয়ে আমার দুইটা বকুল ফুল পাইরা দিতে এটা কোনো কথা কইলা বকুল ফুল এখনই পাড়া দিতেছি তো এই চুক্তিপত্রটা না তো তোমার কাছেই থাক হ্যাঁ হাতে না না তোমার জিনিস তোমার কাছেই রাখো আমি কই রাখবো তোমার কাছে আরে প্যান্টের পিছনের পকেট আছে কি করতে নাও আমার কাছে রাখবো হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই তোমার বকুল ফুল বকুল ফুল হাই এটা তুমি কি করলা কি করলাম অমন জরুরি চুক্তিটা তুমি পানিতে ফালাই দিলা হ্যাঁ ওই যে ডুবতেছে ডুবে গেল আয় হায় রে অমন জরুরি চুক্তিটা তুমি এরকম নষ্ট করলা না আমি তো চুক্তিটা পানিতে ফেলি নাই মনে হয় এই পকেট থেকে পড়ে গেছে আর কি হবে চুক্তিটা শেষ অমন জরুরি চুক্তি এখন কি হইব আল্লাহ রে আমি তো অনশেষ আব্বাই সাথে চলে আমার চামড়া দিয়ে আব্বা একদম একদম ডুকডুকি বানাইবো জানো তুমি তুমি বাড়ি যাও আর একটা কথা তোমার কাছে আমি রিকোয়েস্ট কিন্তু এই কথাই দলিল যে ডুবিয়া গেছে এটা খবর কইও না এইটা কারু কইবা না বুঝছো আমার রিকোয়েস্টটা রেখো আমি কই যে খবরদার তোমার কাছে রিকোয়েস্ট কারু ঠিক আছে ও খোদা এরপর আর কি বলটা শহরে ভাগতেন বাপের ডরে আচ্ছা শোন তুই যেটা কইতাছিস তুই চাচারে একেবারে চিন্তা করতে মানা করবি আর কবি ওসব চুক্তি টুক্তি বলে এখন আর কিছু নাই ঠিক আছে আর এরপর দিয়ে চাচারে সতর্ক থাকতে কবি জানি ওই শুক্র মেম্বারের লগে কোনো রকম কোনো চুক্তি না করে ঠিক আছে বান্ধবী তুমি যে আমার কি উপকার করলা আরে ধর এসব কথা বাদ দে তো তুই খালি চাচারে নিশ্চিন্ত থাকতে কবি যেন এইসব চুক্তি টুক্তিতে আর না যায় ঠিক আছে আর যে শুক্র মেম্বার জিগায় যে জমি বন্ধক ছিল এইটা ছিল সেটা ছিল তাহলে যেন চাচা কয় যে চুক্তি কই চুক্তি দেখান চুক্তি দেখাইতেও পারবো না ওনার চুক্তি কি চুক্তি কই এই চিন্তা করতে করতে দিন পার হয়ে যাবো মামুন আরে মাস্টার সাহেব আপনি আমাকে বাড়িতে কি ব্যাপার শুনলাম মামুন নাকি ফিরে আসছে হ্যাঁ মামুন মামুন আরে দেখ কি আরে দে চেয়ারটা দে আচ্ছা বসেন মাস্টার বসেন আপনি বসেন আপনি বৈশাখ কথা বলেন আমি একটা কাম সেরে আসতেছি জানেন না বসেন এই কথা কম তোমরা যে ঢাকা শহর থেকে ফিরে আইলে তো বিষয়টা কি বিষয় কিছু না স্যার জীবিকার টানে গ্রাম ছেড়ে শহরে গেছিলাম চাকরিটাও পাইছিলাম তবে শহর তো শহরই আমরা হইতেছি গ্রামে বড় হওয়া ছেলে পেলে মন টিকতেছিল না আসলে সবই মাইনা নিতাম স্যার যে পরিমাণে শ্রম আর সময় দিছি সেই পরিমাণে টাকা তো আসে নাই স্যার শহরে টাকা থাকবার পারে কিন্তু পেরেশানিও অনেক আর শহরে না আছে মা না আছে বাপ না আছে আপনজন সবাই খালি দৌড়ায় গ্রামে সব কিছু কেমন আপন লাগে আর শহরে কিছুই ভালো লাগে না তা অবশ্য ঠিক বলছো নিজের গ্রাম হলো গিয়ে নিজের সেটাই স্যার বুদ্ধিটা সাদিয়াই দিল কইলো যা খাটবো নিজের জন্য খাটবো নিজের জমিতে খাটবো
জ্বালা বইব নিজেই পাবো, ওই মহাজন ফজন আর দিতে পারবো না। তোমার কথাটা শুনে মনটা ভরে গেল গা। তোমাকে মতো সবাই যদি এরকমভাবে বুঝতো তাহলে কেউ আর শহরের দিকে দৌড়াইতো না, শহর থেকে সবাই গ্রামে ছুটে আইতো। মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। শুনেন, আপনি ওদের একটু বুদ্ধি পরামর্শ দিয়েন আর একটু খাস দিলে দোয়া করেন। সেই জন্যই তো আসছি। মামুন, তোমার এখনকার দায়িত্ব হলো কৃষি অফিসারের সাথে যোগাযোগ রাখা, সর্বক্ষণ তার সাথে থাকা। হেরা একটা প্রদর্শনী প্লট খুঁজতেছিল, তো তোমাকে উত্তরকারী জমিটা তো পড়েই রয়েছে, ওটাই হ্যাঁ করে দিয়ে দাও। হ্যাঁ প্রদর্শনী করা হইলো আর তোমরা হাতে কলমে কাজ শিখতে পারবা। আলহামদুলিল্লাহ স্যার, হইলে তো খুব ভালো হয়, কিন্তু কৃষি স্যার কি রাজি হইব? তারে তো আমি ম্যানেজ করেই দিব, তাতে তোমারও লাভ হ্যারও লাভ। এখন থেকে তুমি সারাক্ষণ কৃষি অফিসারের সাথে যোগাযোগ করবা, তার অফিসে যাইবা, ঠিক আছে? স্যার, সাদিয়া কইতেছিল ওই স্যার, ওই ঢাকায় থাকতে টিভিতে একবার দেখছিলাম সুষম সার ব্যবহার করে জমিতে কেমনে বেশি ফলন করা যায়। এই যে স্যার, অনেকটা এইরকম। এটা তো খুবই সহজ ব্যাপার। মাটি পরীক্ষা করে ফসলের চাহিদা অনুযায়ী সার দেওয়াকে সুষম সার বলা হয়। আরেকটু সহজ করে বলি, আমাদের দেশে কি দেখা যায়, কৃষকরা শুধু ইউরিয়া সার বেশি দেয়, কিন্তু জমিতে সকল সারের গুরুত্ব বোঝার চেষ্টা করে না। যেমন পটাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সার, কিন্তু তা অনেকেই বুঝতে পারে না, যা কিছুটা জানলেও তার ব্যবহারের সঠিক নিয়ম বা পরিমাণ জানে না। এই যে এগুলো দেখো, এইগুলান দেখো, এইগুলান বাসায় যা সময় করে পড়বা। সারের গুরুত্ব, সারের অভাব হইলে কি হয়, বেশি দিলে কি হয়, বা ঠিক মতো দিতে হইলে আগে মাটি পরীক্ষা করে সার কেমনে দিতে হয়, তার অনেক কিছুই পাবে এই লিফলেটগুলোতে। ঠিক আছে স্যার, এগুলো তাহলে আমরা ঘরে গিয়ে পড়ি। আর আপনার কথায় যা বুঝলাম, সার দেওয়ানোর আগে মাটি পরীক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। একদম ঠিক। এই পরীক্ষার পরেই আমরা তোমাকে বলে দিতে পারবো যে কোন সার কতটুকু দিতে হবে। ধন্যবাদ স্যার, বিষয়গুলো জানি না অনেক উপকার হইল, আর আপনার অনেক সময় নিয়ে ফেলাইলাম আমরা। শোনো, তোমাদেরকে যত সময় দেবো দেশের জন্য ততই মঙ্গল। আচ্ছা, আর একটা ব্যাপার জিজ্ঞেস করে তো ভুলেই গিয়েছিলাম, তোমাদের উত্তরকানের জমির পরিমাণ যেন কত? স্যার 2 বিঘা। কেন? শোনো, কানাডিয়ান পটাশ কোম্পানি ক্যানপোটেক্স এবং ড্রাগন ফার্টিলাইজারের বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের সহযোগিতায় দেশব্যাপী গত 3 বছর ধরে সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্প চলছে। এই প্রকল্পের আওতায় প্রতি বছর দেশের বিভিন্ন এলাকায় আমরা প্রদর্শনী প্লট নির্বাচন করি, সব কৃষকদেরকে দেখানোর জন্য কিভাবে মাটি পরীক্ষা করে সুষম সার ব্যবহার করলে ওই জমিতে অধিক ফসল ফলানো সম্ভব, যা দেখে কৃষকরাও জমিতে সারের আন্দাজ বুঝতে পারে। তো মাস্টার সাহেব বলল তোমাদের জমিটা চাইলে পাওয়া যেতে পারে। অবশ্যই স্যার, আর সেই সাথে আপনাদের কাছে হাতে কলমে অনেক কিছু শেখার সৌভাগ্য আমাদের হলো। অবশ্যই। সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্পের অধীনে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রদর্শনী প্লট বাস্তবায়ন করা হয়। এই প্রদর্শনী প্লটের জন্য একজন কৃষক নির্বাচিত করে তার জমিতে সুষম সার ব্যবহার করে মৌসুমী অনুযায়ী বিভিন্ন ফসল ফলানোর জন্য উৎসাহিত করা হয়। তাহলে তোমাদের মাটি পরীক্ষার বিষয়টা আরেকবার একটু সহজ করে বুঝিয়ে বলি। মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি। মাটির নমুনা হলো কোনো জমি হতে সংগৃহীত কিছু মাটি যা ওই জমির মাটির গুণাবলীর প্রতিনিধিত্ব করে। মাটি পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি সঠিকভাবে মাটির নমুনা সংগ্রহ করা। সাধারণত এক খণ্ড জমির উপরিস্তর থেকে সমদূরত্বের 9টি স্থান থেকে মাটির নমুনা সংগ্রহ করতে হয়। এই সংগৃহীত মাটির নমুনা মৃত্তিকা পরীক্ষাগারে প্রেরণ করতে হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ গবেষণাগারে মাটির নমুনা পরীক্ষাপূর্বক সার বিষয়ে সুপারিশ প্রদান করেন। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সহযোগিতায় কৃষক জমির মাটি পরীক্ষা করে ফসল বিবেচনায় কোন সার কী পরিমাণ ব্যবহার করতে হবে তা কৃষককে জানানো হয়। কৃষক সেই মোতাবেক সার তার প্রদর্শনী প্লটে প্রয়োগ করে। পাশাপাশি কৃষকের নিজের একটি প্লট থাকে যেখানে সে তার নিজের ইচ্ছে মতো সার প্রয়োগ করে। আর বুঝতে হবে,
মানুষের যেমন সঠিক বৃদ্ধির জন্য সুষম খাদ্যের প্রয়োজন, তেমনি শস্যেরও যথাযথ বৃদ্ধি ও পর্যাপ্ত ফলনের জন্য প্রয়োজন সুষম সার। মাটি পরীক্ষা করে জমি ও ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার ব্যবহার করলে শুধু খরচই কমে না, ফলনও বাড়ে। কৃষিকাজ করা যেমন সহজ তেমনি কঠিন। কৃষিকাজ করার জন্য জানতে হয় সঠিক নিয়ম। এই যেমন ধরো যে মামুন বলছিল এবার তার জমিতে সে ধান ফলাতে চায়, তো তার জন্য কেটে করে ফসলে অন্যান্য সারের, বিশেষ করে পটাশ সারের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। ফলে ফসলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, তখন ফলনও কম হয়। আচ্ছা স্যার, জমিতে যে পটাশ সারের অভাব হয়েছে এটা কেমনে বুঝবো? শোনো, জমিতে পটাশিয়ামের অভাবে গাছ সহজেই রোগাক্রান্ত হয়, খরা ও ঠান্ডা সহ্য করার ক্ষমতা কমে যায়। এছাড়াও গাঢ় নীল বর্ণের পাতা দেখা যায় এবং গাছ বিকৃত আকার ধারণ করে। দানা জাতীয় শস্য যেমন ধান, গম, ভুট্টা গাছ সহজেই হেলে পড়ে। স্যার, আজকে মেলা জিনিস শিখলাম। ওই জমিতে হাতে কলমে দেখলে আরো শিখন যাব। স্যার, আপনারা কিন্তু মাঝে মধ্যে একটু বিরক্ত করতে আসবো। বিরক্ত করার তো প্রশ্নই আসে না। সরকার তো আমাকে বেতন দেয় এই কাজটা করার জন্যই। তাই তোমাদের যখন খুশি তখনই এখানে চলে আসবে। স্যার, আমাকে কিন্তু সব কাজেই সাহায্য করতে হইব। আমি কথা দিচ্ছি, আমার সাধ্যে যতটা কুলায় ততটাই আমি তোমাদের জন্য করব। এই, এত পড়াশোনা করে কি কলেজে গিয়ে পরীক্ষা দিবা? পরীক্ষা তো দিবই, তাই কলেজে না, নিজে গো জমিতে। আর এই পরীক্ষায় শুধু পাশ করলে হইব না, এমন কিছু করতে হইব যেন সবাই চাইয়া থাকে। আচ্ছা, তাহলে আমারে বুঝাও, সুষম সার মানে কমও না বেশিও না। কি কমও না আর কি বেশিও না? মাইনে হইছে জমির চাহিদা অনুযায়ী সার দিতে হইব, কমও না বেশি সারও না। আর এইটারই কয় সুষম সার। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু আমার বউ যে সারাদিন পড়াশোনার মধ্যে পড়ে থাকে, আর এর জন্য যে আমার বউর আমি কম কম পাইতেছি, এইটার হিসাব কে দেব? শহর ছেড়ে গায়ের পথে ফিরে সবুজের মাঝে সাজাই জীবনটারে। কি অবস্থা? কি সার দিচ্ছ? কানাডিয়ান পটাশ সার। এই সারের খবর তুমি কি করে জানলে? কৃষক ভাই কোথায় জিগাইছি, ওগোদারে পটাশ জিগাইলেই কয় কানাডিয়ান পটাশ সার। এখন যখন নিজে দিতেছি টের পাইতেছি স্যার, আসলেই মানুষে ভালো কয় না, কারণ আছে। তা ঠিক, ভালো জিনিস কাউকে চেনাতে হয় না। ঠিক আছে, কাজ করো, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। La 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 la. La 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 la. তুমি তো একটা কাজ করে দেখালে বটে। স্যার, এটা আপনি কি বলেন? আপনি তো সব কাম করছেন। আপনি জমিনের মাটি পরীক্ষা করে আমাকে কয়ে দিছেন কোন সারটা দিতে হইব, কোন সারটা দিতে হইব না। আমি শুধু আপনার কথা মতো কাজগুলো করছি স্যার। আজকের মিটিংয়ে আসো নাই কেন? স্যার, আজকে একটু কাজের জন্য আসতে পারি নাই। একটা সুসংবাদ আছে। সুসংবাদ? স্যার, আপনার কি প্রমোশন হয়েছে? তাহলে তো স্যার আপনার জন্য মিষ্টি কিনতে হয়। হ্যাঁ, সুসংবাদটা তোমার জন্য। কি? কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সুষম সার ব্যবহারের রোল মডেল হিসেবে তোমাকে নির্বাচিত করা হয়েছে। সত্যি স্যার? আমারে? খুব তাড়াতাড়ি তোমাদের এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সুন্দরী মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আজকে যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন, মামুন মিয়া, যে সুষম সার বন্টনের জন্য রোল মডেল হিসেবে নির্বাচিত হয়েছেন, তার হাতে এই পদকটা তুলে দেওয়ার জন্য স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
সাথে রোল মডেল নির্বাচিত হওয়ায় তার হাতে একটি সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখন মামুন মিয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য সকলকে শ্রদ্ধা জানাই। আমি এটুকুই কইতে চাই যে এই পুরস্কারের যোগ্যতা আমার নাই। এই পদকের আসল হকদার হইতেছে আমার স্ত্রী সাদিয়া। তাই আপনাদের সম্মতি চাই আমি এই পদকটা ওর হাতে তুলে দিতে চাই। সাদিয়া, এই নাও। এটা কি? आप थैंक यू भी नहीं बोल रहे। थैंक यू। रात के 12:30 बजे हजारों लोग का टाइम बर्बाद कर रहे और बोलते ह्यूमिलेट कर रहे। माफ करना, आप हक के इंसान नहीं है। आप जब फंस गए मुंह नहीं खोलते। सर आई रिस्पेक्ट यू, आई वांट टू। Why you respect me? What you're not respecting me? आप तो ह्यूमिलेट करते हैं अपने उन लोगों को जो क्वेश्चन पूछते हैं। भले आपकी बाइबल बदली गई है, फिर भी मैं आपके बाइबल को पढ़ के यकसानियत निकालता हूँ। आपके पादरी अगर कुरान को अटैक करते तो मैं डिफेंड करता हूँ। अस्सलाम वालेकुम, मेरा नाम इमरान गिल है और मैं पेशे के लिहाज से एक टीचर हूँ और लाहौर से ही हूँ। मेरा सवाल ये है कि मैंने बाइबल मुक़द्दस का कई दफ़ा मुतालिया किया है और क्योंकि मैं थियोलॉजी का स्टूडेंट हूँ तो मैंने कुरान मजीद का भी मुतालिया किया है और इसमें जब मैंने कुरान मजीद का मुतालिया किया तो पता चला। आपका नाम क्या आपने कहा? इमरान गिल। आप मुसलमान हैं कि गैर मुस्लिम हैं? आई एम क्रिश्चियन। क्रिश्चियन, ओके। क्या और मेरा जी सवाल वापस से दोहराएंगे? जी जी, मैं ये बताना चाह रहा हूँ कि आई एम अ टीचर, थियोलॉजिकल टीचर, और बाइबल मुक़द्दस के साथ साथ मैंने कुरान मजीद का भी मुतालिया किया, लेकिन मैंने देखा कि वहाँ पे बहुत सी ऐसी आयात हैं जिसमें बताया गया है कि अंजील, तौरात और ज़बूर में हिदायत है, नूर है, रास्ता है, सीधी राह है। सूरह मायदा है, सूरह अंबिया है, सूरह मोमिन है। तो फिर अगर ऐसा है तो क्यों ऐसी तालीम दी जाती है कि एक तरफ मुसलमान कहते हैं कि जब तक इन चारों किताबों पे ईमान ना ले आए हम मोमिन नहीं हैं, मुसलमान नहीं हैं, लेकिन दूसरी तरफ इसको पढ़ते क्यों नहीं हैं? क्योंकि ये आपकी इस्लामिक किताबें हैं, आप इन पर ईमान लाए बगैर मुसलमान नहीं हैं, तो फिर पढ़ते क्यों नहीं हैं और हमारे मौलाना हजरात क्यों डिस्करेज करते हैं मुसलमानों को कि इन किताबों को आप ना पढ़ें? माशाल्लाह, भाई इमरान का बहुत अच्छा सवाल, एकदम साफ सुथरा। वो कहते हैं कि कुरान मजीद में कई जगह जिक्र है, तोरा, ज़बूर, इंजाल, हिदायत की किताबें बिल्कुल सही फरमाते, 100%। मायदा, बकरा, बहुत जगह पे बिल्कुल सही। उनका ये कहना है कि अगर आप मानते हैं ये किताबें हैं तो मुसलमान के मौलाना मुसलमान को पढ़ने क्यों नहीं बोलते? क्योंकि ये किताबें मौजूद ही नहीं है। तोरा, ज़बूर, इंजूर मौजूद ही नहीं। अभी जो मौजूद है उसकी बिगड़ी हुई शक्ल। आज के तारीख में आप टीचर है, मैं तालिब इल्म हूं। आप टीचर है ना? आई एम स्टूडेंट ऑफ कंपैरेटिव रिलीजन। जो कुरान में लिखा गया है कि इंजील अल्लाह की वही है, हम इंजील को मानते हैं, अल्लाह का कलाम, बाइबल को नहीं। बाइबल क्या है? बाइबल ये लफ्ज कहां से आया है? फ्रॉम द वर्ड बिब्लोस। बिब्लोस मतलब किताबों का किताब। सही क्या नहीं? आप टीचर है। ये हम मानते हैं। अब आप पढ़ेंगे गॉस्पेल अकॉर्डिंग टू मार्क, गॉस्पेल अकॉर्डिंग टू मैथ्यू, गॉस्पेल अकॉर्डिंग टू जॉन, गॉस्पेल अकॉर्डिंग टू ल्यूक। हमें चाहिए गॉस्पेल अकॉर्डिंग टू जीसस ईसा अलैहिस्सलाम। वो किधर है? हम वो चाहते हैं जो ईसा अलैहिस्सलाम पे वही नाजिल की। इसीलिए कभी कभी मुसलमान गलत करते। मैं कहता हूं बाइबल तो अरबी में तर्जुमा करते इंजील। मैं बोला भाई साहब, मैंने बाइबल का इंजील नहीं कहा। ये बाइबल जो है वो इंजील नहीं है। अल्लाह ताला ने कहा कि जितने किताब पहले है उनको महफूज रखने का वादा ही नहीं किया। लेकिन सूरह हिजर सूरह नंबर 15 आयत नंबर 9 में अल्लाह फरमाते हमने नाजिल किया जिक्र और हम इसकी हिफाजत करेंगे। क्योंकि ये आखिरी कलाम में जितने कलाम मैंने पहले कह चुका हूं मेरे आंसर में, जितने कलाम कुरान मजीद के पहले आए
किताब में लिखा है 4, तोरा, ज़बूर, इंजील, कुरान। लेकिन सूरह रात सूरा नंबर 13 आयत नंबर 38 में लिखा है कि हमने हर दौर में एक किताब नाजिल की, बोली कुल्ली अजलिन किताब, बराबर। लेकिन जितने भी किताब कुरान मजीद के पहले है वो सिर्फ एक वक्त के लिए थे, ताक़यामत तक ने, और सिर्फ एक लोगों के लिए थे। मिसाल के तौर पे जो इंजील जो नाजिल की गई थी, कुरान में लिखा है कि ईसा अलैहिस्सलाम एक पैगंबर भेजे गए थे बनी इस्राइल के लिए। बाइबल में भी उसका जिक्र है। तो वो महदूद था। तो जब महदूद है, अल्लाह ने उसे सही नहीं समझा कि उसे महफूज रखे। आप टीचर है, अच्छा एडिशन आ गई, किताब की एडिशन, फर्स्ट एडिशन, सेकंड एडिशन, थर्ड एडिशन। भाई साहब टीचर है कॉलेज में, बराबर। आप बोलेंगे बच्चे लोग फर्स्ट एडिशन पढ़ो, आप क्या बोलेंगे लेटेस्ट एडिशन पढ़ो, कलेक्टर ने। आप बोलेंगे अपने बच्चे लोग को अरे फर्स्ट एडिशन पढ़ो। हाँ, कुछ लोग को बोलेंगे तहकीक के लिए। आप बोलेंगे सब बच्चे पहली एडिशन पढ़ो, कोई बोलेगा? पाकिस्तान में कोई टीचर बोलेगा? हाँ कि नहीं? आप क्या बोलेंगे लेटेस्ट एडिशन पढ़ो। अगर साइंस पढ़ा रहे लेटेस्ट पढ़ो। कुछ लोग रिसर्च करते, आप रिसर्च करो किस तरीके से फर्स्ट एडिशन है तो आप पढ़ेंगे। मैं रिसर्च कर रहा हूं, मैंने पढ़ा बाइबल। मैं बोलता हूं पूरी बाइबल पढ़ना, वक्त जाया मत करो, पागल बने क्या? मैं पढ़ा हूं, आप लोग क्यों वक्त जाया कर रहे हैं? मैं आपको शॉर्टकट में समझाता हूं, समझे आप? क्योंकि इंजील हिदायत की किताब है, लेकिन उस वक्त के लिए, और आज महफूज नहीं है। आज कितने किस्म के बाइबल है? बोलो कितने किस्म के बाइबल है? आप जानते हैं there are how many versions of the Bible? There are quite a few versions. Quite a few? आपका फ्यू का लिमिट क्या है? हाईएस्ट नंबर क्या है फ्यू का? क्योंकि यहाँ 1 सेकंड होता है 1 घंटा। फ्यू मतलब कितना? जितना भी हो आई डोंट नो। नहीं, आपके हिसाब से भाई, मैं पंजाब में, मुझे पता नहीं। वो आपका भाई 1 सेकंड 1 घंटा बोलता है जी। आपका फ्यू कितना होता है? 1000, 10,000? लेस देन 100। लेस देन 100 गलत। मेरे लाइब्रेरी में 200 बाइबल है, 240। देयर आर thousands of versions of the Bible. According to Christian scholars, there are 24,000 different manuscripts of the Bible and no two identical. 24,000 मैन्यूस्क्रिप्ट है, 24,000, और कोई भी 2 सेम नहीं है। मेरे लाइब्रेरी में बंबई में 200, तकरीबन 240, 250 बाइबल थे। लेस देन 100, फ्यू। कुरान, अरबी कुरान कितने? 1। तर्जुमा हुई है अलग। ये जो बाइबल का तर्जुमा नहीं, वर्जन, ओरिजिनल मैन्यूस्क्रिप्ट डिफरेंट है। तो कौन सा पढ़ने बोलूंगा मैं उनको? तो सर जो ओरिजिनल है वो पढ़े आप जाके, जो ओरिजिनल है ही नहीं। तो आप कहते हैं ना, मैंने कहता हूं, क्रिश्चियन स्कॉलर्स कहते हैं। भाई आप क्रिश्चियन स्कॉलर्स को पढ़े ही नहीं, और मैं तहकीक करूंगा ना, ओरिजिनल है ही नहीं। 24,000 ये बोल सकते ये ओरिजिनल से सबसे करीब है। अच्छा, कुछ लोग को पढ़ना चाहिए, मैं पढ़ता हूं ना। मैं पूछता हूं कि आप स्कूल के अंदर बोलेंगे, कॉलेज में बोलेंगे, ओ भाई साहब आज 20th एडिशन चल रहा है किताब का, आप साइंस पढ़ रहे, 1 to 20 सब पढ़ो, बोलेंगे क्या आप? हाँ, कुछ लोग को बोलेंगे। अगर आपको तहकीक करने का है किस तरीके से एडिशन है, वो मैं हूं ना पढ़ने के लिए, मैं क्यों बाकी लोग को बोलूंगा, 2 बिलियन लोग को? आपको जवाब मिल गया। क्योंकि ये सब किताब चेंज की गई है। लेकिन सर कुरान में तो कहीं नहीं लिखा कि ये तब्दील हो गई। कुरान में ही है जो कहे कि ये तब्दील हो गई हैं, बल्कि वहां पे तो अच्छे पॉजिटिव वर्ड्स में है कि इसमें राह है, हिदायत है, नूर है। एक आयत क्या बोलता है? एक आयत नहीं यहाँ तब्दील हुई, एक आयत। अहादीस में होगा, लेकिन अभी मैं बोलता हूँ सूरह बकरा, सूरा नंबर 2, आयत नंबर 79। फवैलुल लिल्लज़ीना यक्तुबूना अल-किताब फी अयदीहिम सुम्मा यक़ूलूना हाज़ा मिन इंदिल्लाह लियश्तरू बिही समनन कलीला। वो लोग को कहो जो अपने हाथ से बुक लिखते हैं, किताब लिखते हैं, और कहते हैं अल्लाह से है। कुरान क्या है? तब्दीली की बात तो नहीं ना की कि तब्दील हो गई। अरे कुरान से हाथ से लिखते, वही तो बोला है ना मैं।
ओरिजिनल मौजूद ही नहीं। ये सब जितने बाइबल है हाथ से लिखे गए इंसान के, और इसका जिक्र ये बाइबल का ही जा रहा है। ये जिक्र जो है बाइबल का ही है। फवैलुल लिल्लज़ीना यक्तुबूनल किताब फी अयदीहिम सुम्मा यक़ूलूना हाज़ा मिन इंदिल्लाह लियश्तरू बिही समनन कलीला फवैलुल लहुम मिम्मा यक्सिबून फवैलुल लहुम मिम्मा। अने वो कहते कि कह दो उनसे जो किताब अपने हाथ से लिखते और कहते ये अल्लाह से है, वो क्यों लिखते? कुछ पैसे कमाने के लिए। कहे कि वो उनके ये गलत है। सर कैन आई से समथिंग? नो यू कैन नॉट से। इतने सब प्लीज डोंट से, क्योंकि इफ यू आर अ गुड प्रोफेसर, मैं आपको 30 बार पूछा, आप बोलेंगे सारों एडिशन पढ़ने का, चुप बेटे, चुप बेटे। आप अगर टीचर है, आपका साइंस की 20वीं एडिशन चल रही है, आप अपने स्टूडेंट से बोलेंगे, सब स्टूडेंट से पहला एडिशन 1 to 19 भी पढ़ो, जवाब ही नहीं दे रहे, उसका मतलब आप सच्चे इंसान नहीं हैं। माफ करना, माफ करना, आप हक के इंसान नहीं है। आप जब फंस गए मुंह ही नहीं खोलते, दूसरी सवाल करते, एक आयत बताओ, आयत बताए, चुप बैठ गए। अरे भाई जरा तो तस्लीम करो, हाँ सॉरी आई मेड अ मिस्टेक, मैटर खत्म। सॉरी बोलने से इंसान छोटा नहीं होता। सर आप अपने मुताबिक बात कर रहे हैं ना, मैंने अच्छा भाई क्या पंजाब में शिक्षा? मैं आपसे पूछता हूँ, अगर आप साइंस पढ़ने जाते और 20th एडिशन पढ़ाई जाती, क्या आपके पंजाब में बोल, देखो हेल्थ मिनिस्टर बैठे यहाँ, एजुकेशन भी है, क्या आप सिखाते क्या भाई पहले 19 एडिशन पढ़ो? सिखाते क्या? ये लोग जब फंस जाते ना, एक अक्लमंद इंसान क्या बोलेगा? कम से कम तस्लीम करेंगे मैं फंस गया, मतलब कुछ तो इंटेलिजेंट है। वो बेवकूफ इंसान तस्लीम नहीं करेगा पूरी दुनिया के सामने, करोड़ों लोग देख रहे हैं आपको। सर आई रिस्पेक्ट यू, आई वांट टू बाय यू रिस्पेक्ट मी, व्हाट यू आर नॉट रिस्पेक्टिंग मी। आई हैव आस्क्ड यू अ सिंपल क्वेश्चन, you as a teacher, I am not a teacher, will you tell your students to read the first 19th edition? You're not opening your mouth. लेकिन आम बुक में और बाइबल में फर्क है ना। कोई भी किताब हो भाई, बाइबल और कुरान में फर्क है ना, बिल्कुल सही, क्योंकि लैंग्वेज, बाइबल और कुरान में जमीन आसमान का फर्क है, जमीन आसमान का फर्क है, बिल्कुल सही, बिल्कुल सही। तो मैं बेवकूफों के मुसलमान को बोलूंगा बाइबल पढ़ो? हाँ, जहां आपको डिबेट करने का है, जहां दावा करने का, मैं आपको सिखाऊंगा कौन से वर्सेस पढ़ने का है। तो हम लोग का वक्त जाया नहीं करना चाहते। आप जब फंस जाते ना बाइबल, उसमें फर्क है, क्या फर्क है भाई? एडिशन एडिशन है। तो कुरान में जो लिखा है कि लोग अपने हाथ से किताब लिखते और कहते हैं ये अल्लाह की किताब है, पैसा कमाने के लिए, पैसा कमाने के लिए, तो अल्लाह ताला उन पे फटकारता है। और आप जैसे लोग पढ़ते हैं और बेवकूफ बन जाते, हम जैसे लोग एनालाइज करते, हम भी पढ़ते, बाकी मुसलमान ने, मैं पढ़ता हूं, बाकी मुसलमान के बिहाफ पे मैं पढ़ता हूं, मैं फर्ज किफाया कर रहा हूं, फर्ज किफाया। सर आपकी बात माने या कुरान मजीद की बात माने? कुरान मजीद में लिखा है, कुरान मजीद में लिखा है भाई, मैं कुरान मजीद की बात कर रहा हूं। कुरान मजीद कहता है, कुरान मजीद कहता है कि कुंतुम खैरा उम्मतिन उखरिजत लिन्नास, को मुसलमानों लोगों को अच्छाई की तरफ बुलाओ। कुरान मजीद कहता है तालव इला कलिमतिन सवाइम बैनना बैनकुम, आओ हम उस बात की तरफ जो आप और हम में यकसा है। भले आपकी बाइबल बदली गई है, फिर भी मैं आपके बाइबल को पढ़ के यकसानियत निकालता हूं, यकसानियत निकालता हूं। आपके पादरी अगर कुरान को अटैक करते तो मैं डिफेंड करता हूं, नहीं तो मेरे जितने आप देखेंगे मेरे तकरीर है, सिमिलैरिटीज बिटवीन इस्लाम एंड क्रिश्चियनिटी, सिमिलैरिटीज बिटवीन हिंदुइज्म एंड इस्लाम। आपके विलियम कैम्बेल अमेरिका से किताब लिखे कि कुरान में 38 साइंटिफिक एरर है, तो मुझे मजबूरन जाना पड़ा। मैं तो ये ईयर 2000 है, मेरी उम्र सिर्फ 35 साल थी उस टाइम, और जाके डिबेट किया मैंने उससे। अल्हम्दुलिल्लाह उसने स्टेज पे तस्लीम किया। डॉक्टर जाकिर नाइक ने इतनी गलतियां निकाले बाइबल में, मुझे फिर से बाइबल पढ़ना पड़ेगा। सच्चे इंसान थे, आप जैसे नहीं थे। तो मैंने क्या झूठ बोला आपसे? आप तो ह्यूमिलेट करते हैं अपने उन लोगों को जो क्वेश्चन पूछते हैं। मैंने बड़े अच्छे तरीके से सवाल पूछा, यू स्टार्टेड ह्यूमिलेटिंग मी। मैं ये सिंपली कह रहा हूं कि भाई आप ये जो कर रहे हैं ना,
आप जो कर रहे हैं ना, बहस कर रहे, मैं आपको मौका दे रहा हूं, माइक बंद नहीं कर रहा हूं। इतनी देर 12:30 बजे कोई क्रिश्चियन मिशनरी 20,000 के मजमे में अलाउ करेगा क्वेश्चन आंसर करने के लिए? वो तो सिर्फ तकरीर करते, ह्यूमिलेट कर रहे। आपने सवाल किया, मैंने जवाब दिया। कहने आपने बोलो एक आयत दिखाओ, मैंने जवाब दिया। आप ये तो बोलना चाहिए था, माशाअल्लाह डॉक्टर जाकिर नाइक, थैंक यू। आप थैंक यू भी नहीं बोल रहे। थैंक यू। रात के 12:30 बजे हजारों लोग का टाइम बर्बाद कर रहे और बोलते ह्यूमिलेट कर रहे। अल्लाह आपको हिदायत दे, अल्लाह आपको हिदायत दे। थैंक यू बोलने के बदले ह्यूमिलेट बोल रहे। थैंक यू, आप मेरे क्वेश्चन का जवाब दिए, बहुत शुक्रिया। जवाब तो दे भी दिया आपके, एक सवाल का नहीं, तीनों सवाल का जवाब दिया। क्योंकि बाइबल ये जो बिगड़ी हुई फॉर्म है इंजील का, कुरान में कहा नहीं लिखा है कि बाइबल अल्लाह की किताब है। कुरान में लिखा इंजील। आज इंजील ओरिजिनल फॉर्म में मौजूद ही नहीं है। आज जो बाइबल है इंजील की बिगड़ी हुई शक्ल है। उसके लिए कुछ मुसलमान तहकीक करना चाहिए, मैं करता हूं, और पादरियों से डिबेट करना चाहिए बड़े बड़े, ताकि वो दीन की तरफ लेके आए। सब मुसलमान को वक्त जाया करने की जरूरत ही नहीं। और जहां आपने कहा एक भी आयत बताओ जो बिगड़ गई, वो तो कह दिया क्या लोग लिखते हैं किताब। आपके 2-3 सवाल सबका जवाब दिया। आखिर में आपने थैंक यू बोले, गुड, अल्लाह आपको हिदायत दे, आई लव यू, मे अल्लाह गाइड यू सो दैट यू कम ऑन द स्ट्रेट पाथ। Thank you very much. I will also pray for you in the name of Jesus.